আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বল গল্পের 23 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। ভোরের স্নিগ্ধ আলোর রেশ খোলা জানালার পর্দার ফাঁক করে চোখ মুখ জুড়ে পতিত হতে চোখ মেরে তাকালো মেয়েটা। সারা রাত্রি বেবি যেন এই আশায় ঘুম ধরেনি চোখে যে কখন সকাল হবে। তাই তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যেন মস্তিষ্কে পৌঁছে গেছে তোমার জাগার সময় হয়ে গেছে, উঠে পড়ো। দেরিতে ঘুম থেকে উঠে মেয়েটা আজ পাখি ডাকা ভোরেই জাগ্রত হলো। কোনো ব্যস্ততা না থাকা মেয়েটাকেও আজ ব্যস্ততায় ঘিরে ধরো। বিছানা ছেড়ে জলদি ওয়াশরুমে ছুটলো। গোসল শেষ করে একাধারে বের হলো। রুমে ফিরে আলমারির সমস্ত পোশাক বের করলো। কি পরবে তা যেন বুঝতে ব্যর্থ হলো তার অস্থির মন। আয়নার সামনে গিয়ে একটা পোশাক সামনে ধরে দেখছে, আরেকটা করে দেখছে। এমন করে পছন্দের পোশাকগুলো আজ অপছন্দের তালিকায় যুক্ত হলো। এক একটা দামি পোশাক সামনে ধরার পর মনে হচ্ছে এটা ওই ছেলেটার পছন্দ হবে না। সামান্য তার বাবা চাচার টাকা আছে বলেই ছেলেটা তাকে প্রত্যাখ্যান করতে চায়। তাহলে এত দামি পোশাক শরীরে জড়ালে হয়তো ভাববে সে শো অফ করতে গেছে বা টাকার গরম দেখাচ্ছে। এসব ভেবে উৎফুল্ল মনটা যেন একটু ভাটা পড়ো। বেছে বেছে সবচেয়ে কম দামি একটা থ্রি পিস খুঁজে বের করে সামনে ধরলো। তাও যেন মন মতো হলো না। শেষ পর্যন্ত কি পড়বে বুঝতে না পেরে মুখ ফুলিয়ে বিছানার ওপর বসে পড়লো। মনে মনে কিছু একটা চিন্তা করে বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে বেরিয়ে বড় আম্মুর রুমের দিকে ছুটে গেল। দরজায় নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল। ভেতরে প্রবেশ করতেই দেখলো তার বড় আম্মু বিছানা গুছিয়ে রাখছে, আর তার বড় আম্মু পাশেই বসে আছে। রিমি বেগম মেয়ের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় কাছে মন দিল। রুমে বড় আব্বুকে দেখে মেয়েটার মন একটু ভীত হলো, তবুও সাহস জুগিয়ে বলে উঠলো, ও বড় আম্মু, আমাকে একটা শাড়ি দেবে তোমার থেকে? মেয়ের মুখের এমন আবদার শুনে রিমি বেগম আর রায়হান আরহান সাহেব দুজনেই আশ্চর্য হলেন। এই মেয়েকে তো জীবনেও তারা শাড়ি পরতে দেখেনি, আর আজ এত সকাল সকাল উঠে শাড়ি পরতে চাইছে কেন? রিমি বেগম কিছু বলার আগে আরহান সাহেব শুধালো, শাড়ি পরে কোথাও যাবে নাকি অর্থী আম্মু? বড় আব্বুর প্রশ্ন শুনে একটু ঘাবড়ালো অর্থী। ইতিউতি করে কিছু বলবে, তারপরে রিমি বেগম উত্তর করলো, ও আজ ওর বান্ধবীর সাথে একটু ঘুরতে যাবে, কাল বলেছিল। ও বলেই চুপ করে রইল আরহান বাবু। অর্থী একটু স্বস্তি শ্বাস ফেলে রিমি বেগমের কাছে পুনরায় আবদার জুড়ে দিতে রিমি বেগম বলল, আলমারি থেকে যেটা খুশি নিয়ে যা, কিন্তু কখনো তো শাড়ি পরিসনি, সামলাতে পারবি তো? পারমিশন পেতেই অর্থের মনটা ঝলমল করে উঠল। খুশি মনে আলমারি দিকে এগিয়ে যেতে যেতে বলল, খুব পারবো বড়াম্মু, এখন থেকে যে আমাকে অনেক কিছুই সামলিয়ে চলতে হবে। শেষ বাক্যটি আস্তে আস্তে বলায় রুম থেকে কেউই শুনতে পেল না। অর্থী বড়াম্মুর আলমারি খুলে দেখলো শাড়ির সংখ্যা অগণিত। তার বড়াম্মু একটা শাড়ি অন্তঃপ্রাণ মহিলা, যখন যেটা পছন্দ হবে সেইটাই কিনে আনবে, হোক তা দামি অথবা কম দামি। তার বড় আম্মুর এই একটা ভালো দিক, মানুষের গম্ভীর প্রকৃতির হলেও মনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কোনো জিনিস নিয়ে তেমন বাজ বিচার করে না, আর করলেও দামি কম দামি ধনী গরিব এইসব নিয়ে ফারাক করে না। যেন তিনি সাধারণের মধ্যে থেকে অসাধারণ জিনিসটা খুঁজে আনতে পারে। হয়তো এই কারণে গরিব ঘরের এক শ্যামরঙা মেয়ে তাদের বাড়ির বউ। অর্থী আলমারি থেকে একটা পছন্দসই শাড়ি বের করে নিয়ে বড়াম্মুর হাতে বগল দাপা করে বলে উঠল, বড়াম্মু চলো আমার রুমে, তুমি এখন আমাকে শাড়ি পরিয়ে দেবে। মেয়ের পাগলামি দেখে রিমি বেগম চটজলদি বলে উঠল, আরে ছাড়, আর এত সকালে তুই কোথায় যাবি? আমার এখন কাজ আছে, রান্না বসাতে হবে, আর তুই খেয়ে বের হবি বুঝলি? না না বড়াম্মু, আমার এখন খাওয়ার সময় নেই, দ্রুতই যেতে হবে। তুমি আমার সাথে চলো, রান্না আজ কাজের লোক করে দেবে। অর্থী তার বড় আম্মুকে না ছেড়ে টানতে টানতে নিয়ে গেল। পেছন থেকে আরহান সাহেব উচ্চস্বরে বলেন, অর্থী আম্মু যেখানে যাও দ্রুত ফিরে আসবে, কিন্তু সন্ধ্যার পর বাইরে থাকা চলবে না। ঠিক আছে বড় আব্বু, বলেই নিজের বড় আম্মুকে নিয়ে চলে গেল। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মেয়েকে রিমি বেগম। কাল নিজের বৌমাকে সাজিয়ে দিয়েছিল আজ মেয়েকে। অর্থীর শাড়ি পরা শেষ হতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসানো। রিমি বেগম অর্থীর কোমর সমান লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে পিঠেময় ছড়িয়ে দিল। দুপাশ থেকে কিছু চুল নিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিল। অর্থী বেশি সাজতে চাইল না, শুধুমাত্র কানে একজোড়া ছোট দোল পড়ল, মুখে হালকা প্রসাধনী আর ঠোঁটে সামান্য লিপ গ্লস দিল। ব্যাস, এতে অর্থের শ্বাস সম্পূর্ণ। তবে আজ শাড়ি পরেছে বিধায় পায়ে একজোড়া নুপুর বেচালো। হাতে হাতে কিছু চুড়ি শাড়ির সাথে ম্যাচিং করে পরে নিল। এর মধ্যেই রুমে অর্থের মায়ের আগমন ঘটল। বড়জা এখনো অব্দি নিচে যাননি বলে সে কাজের লোকদের কাজ বুঝিয়ে দিয়ে বড়জাকে খুঁজতে খুঁজতে মেয়ের রুম অব্দি এসে পড়েছে। তবে সকাল সকাল মেয়েকে শাড়ি পরতে দেখে আশ্চর্য হলো। প্রথমত শাড়ি পরেছে এত সকালে, তার উপর শাড়িটা তার কাছে সস্তা মনে হতেই নাক মুখ কুঁচকে নিল। দ্রুত পায়ে এসে মেয়ের পেছনে দাঁড়িয়ে বলল, এই অর্থী, তুই কি এত সকালে সকালে বের হবি নাকি? আর হঠাৎ শাড়ি পরেছিস রে? হ্যাঁ, এখনই বের হব আম্মু, আর ইচ্ছে হলো তাই পড়লাম। মেয়ের হাবভাব কেমন জানি ঠিক মনে হলো না সাথী বেগমের। মেয়ের পানি তীক্ষ্ণ চোখে তাকিয়ে করা স্বরে আওড়ালো, তুই সত্যি তোর বান্ধবীর সাথে বের হচ্ছিস তো? আমার কেন যেন মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। মাকে সব বুঝে ফেলো ভেবে পুনরায় মনে শঙ্কার সৃষ্টি হলো। তবুও সাহস নিয়ে জবাব দিল, ও আম্মু, আমি কি এর আগে কখনো বের হইনি? তাহলে এমন করে বলছো কেন? বিশ্বাস না হলে শিপুকে ফোন করে দেখো। এর আগে বের হয়েছিস, তবে এত তাড়া দেখিনি তোর মাঝে, আর না তো কখনো শাড়ি পরেছিস। অর্থী পুনরায় জবাব দিয়ে তার পূর্বে রিমি বেগম বলে উঠল, এই ছোট, সকাল সকাল মেয়েটার সাথে কি শুরু করি? ইচ্ছে হয়েছে, শাড়ি পরেছে, এদের সমস্যা কোথায়? বড় জায়ের গম্ভীর স্বরে বাক্য শুনে সাথী বেগম একটু চুপ করেন। মেয়েকে কিছু না বলে বড় জায়ের উদ্দেশ্যে তেজরা কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি কিছু বললাম না, সে ঘুরতে যাচ্ছে তাতেও আমার সমস্যা নেই, শুধু তাকে সাবধান করে দিও যেন আমাদের মিথ্যা বলে ভুল কিছু না করে। ভুল কিছু করে তার দায় কিন্তু আমার না।
জবাবে রিমি বেগম শুধু কঠোর চাহনি দিল ছোট চায়ের পানে। এতেই সাথী বেগম চোখ সরিয়ে পুনরায় তার মেয়ের পানি নিবিষ্ট করে বলে উঠল, শাড়ি পরেছিস ভালো কথা, একটা দামি শাড়ি পরতে পারতি, এত সস্তা শাড়ি কেন পরলি? কথাটা বোধহয় রিমি বেগম বা অর্থিক কারোরই পছন্দ হলো না। অর্থি তখন থেকে এত কথা শুনে মেজাজ খারাপ হলেও স্বরটাকে শান্ত রাখলো। রিমি বেগম চুপ থাকলেও অর্থি বলে উঠল, মাঝে মাঝে সস্তা কোনো জিনিসও মন থেকে ধারণ করে দেখো আম্মু। কখনো কখনো সস্তা জিনিসের সৌন্দর্য মানুষের সৌন্দর্যতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। মেয়ের আওড়ানো বাক্য শ্রবণ করে সাথী বেগম মুখ বাঁকালো। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, যেখানে যাওয়ার যাও, শুধু সন্ধ্যার পূর্বে ফিরে এসো, নয়তো তোমার আব্বু তোমাকে বকবে। অর্থি উঠে দাঁড়িয়ে নিজের আয়নায় আর একবার নিজেকে দেখে নিয়ে বড় আম্মুর দিকে ফিরে শুধালো, আমাকে কেমন লাগছে বড় আম্মু? রিমি বেগম মেয়ের কাছাকাছি এগিয়ে এলো। মেয়ের মুখে হাত বুলিয়ে মুচকে হেসে প্রত্যুত্তর করো, আমার মেয়ে এমনিতে সুন্দর, আর শাড়ি পরে আজ তোকে যেন পরীর মতো দেখতে লাগছে। বড় আম্মু থেকে প্রশ্নটা পেয়ে আলতো হাসলো অর্থি। একটা পার্স ব্যাগে নিয়ে বড় আম্মুর হাত ধরে রুম থেকে বের হলো। রিমি বেগম এবার একটু গম্ভীর হয়ে বলল, নিচে গিয়ে বসবি, না খেয়ে কোথাও বের হতে পারবি না, আমি দ্রুত কিছু একটা তৈরি করে দিচ্ছে। অর্থে আর বাদ সাধনা রিমি বেগম দ্রুত নিচে এসে ডিম ভাজি আর রুটি তৈরি করে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। আজ ছুটির দিন আর সময় সবে 8টা পেরিয়েছে, তাই নিচে বাড়ির বড়রা কেউ আসেনি। তাই অর্থি দ্রুত খেয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে, নয়তো আব্বুর সামনে পড়ে সেও হাজারটা প্রশ্ন করে সেই এক কথাই আওড়াবে, দ্রুত বাড়ি ফিরে এসো। ঘড়ির কাঁটা 8:30 পেরিয়ে 9-এর কাছাকাছি আসতেই অর্থি তার ভার্সিটির সম্মুখে এসে পৌঁছালো। বাড়িতে ড্রাইভারকে এটা ওটা বুঝিয়ে পাঠিয়ে দিল। নির্ভার বলেছিল তাকে এখান থেকে নিয়ে যাবে, তাই এক্সাইটমেন্টে দ্রুত চলে এসেছে। ছেলেটা এখনো আসছে কিনা কে জানে, না আসলেও সমস্যা নেই, সে অপেক্ষা করে নেবে ভেবে ধীর পায়ে ভার্সিটি চত্বরে প্রবেশ করলো। নির্ভারের কাল দাঁড়িয়ে থাকা সেই গাছটা নিচে অগ্রসর হলো। কিছু দূর এগিয়ে যেতে তার পা স্থির হলো। ওই তো সামনে নির্ভার দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। সে তো ভেবেছিল লোকটা আসেনি, কিন্তু ছেলেটা তো তার আগে এসে হাজির। আচ্ছা, নির্ভার কি তার মতো এমন উদ্গ্রীব হয়েছিল? হয়তো এত দ্রুত চলে এসেছে কেন? প্রশ্ন উদয় হলেও জবাব পেল না অর্থী, আর পেতেও চাইল না। জীবনে প্রথমবার এই ছেলেটার জন্য শাড়ি পরে এখন তার সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে তার। যদি এই সাজ ছেলেটার মন পুতো না হয়, কিংবা বুঝতে পেরে যায় যে তার জন্য এই শাড়ি পরেছে সে, তখন লাজভুরের সম্মুখে আর একটু অগ্রসর হয়ে নির্ভারের সামনে দাঁড়ালো। তর্কে কোনো শব্দ উচ্চারণ করলো না। সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ তুলে তাকালো নির্ভার। সম্মুখে নতুন রূপে সজ্জিত অর্থীকে দেখে নয়নযুগল স্থির হলো। চোখে মুখে তার মুগ্ধতার টেস ফুটে উঠলো। হৃদকম্পন তীব্রতর হলো, গলা শুকিয়ে কাঠ হলো। নির্ভারের মনে হলো মেয়েটা তার প্রাণ নাশ ঘটাতে এসেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কেমন আশ্চর্য হয়ে মেয়েটার পানে চক্ষু নিবিষ্ট করে রইল। নির্ভারের মনে পড়লো রাত ভর সে দু চোখের পাতা এক করতে পারেনি। অনেকবার ফোনটা হাতে নিয়ে ভেবেছিল মেয়েটার কাছে আবদার করে বলতে, অর্থী কাল একটা শাড়ি পরে আসবে তুমি, হোক আমাদের ডেট একদিনের, হোক আমাদের পূর্ণতা সম্ভব নয়, তবুও কালকের দিনটায় যা হবে তা সাধারণের মাঝেও অসাধারণ হোক। প্রেমিক যুগন্তের মতো আমাদের সুন্দর কিছু স্মৃতি তৈরি হোক, যা আজীবন আমি আমার হৃদগহীনে যত্ন করে রেখে দেব। কিন্তু কথাগুলো বলতে পারেনি, সাহস হয়নি মেয়েটার কাছে এমন ভয়ঙ্কর আবদার করতে। সামান্য একদিনের কাছে পাওয়ার লোভে মেয়েটাকে ডেকে নিল। মেয়েটাকে পরবর্তীতে কি করে সামলাবে তাই জানে না। আর ও যদি এসব বায়না করতো, কিন্তু মেয়েটা কি তার মনের কথা বুঝতে পেরেছিল যে সে না বলতেও মেয়েটা ঠিক তার মনের মতো সেজে এসে তার সামনে দাঁড়িয়েছে, নাকি এসব করে তার মনে আর তাকেও কাছে পাওয়ার স্পৃহা জাগাতে এসেছে? অর্থের শুরু থেকে মাথা নিচু করেছিল, তাই নির্ভারের অমন দৃষ্টি তার চক্ষুগোচর হয়নি। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও নির্ভারের থেকে কোনো আওয়াজ না পেয়ে চোখ তুলে তাকালো। তখনই দৃষ্টিতে দৃষ্টি মিলিত হলো দুজনার। এমন দৃষ্টিতে অর্থের কেন যেন মনে যেন প্রজাপতিরা নেচে উঠল। সে পুনরায় চোখ নমনীত করে শান্ত কণ্ঠে শুধালো, এত দ্রুত এসে পড়েছেন যে সিনিয়র? বাক্য শুনে নির্ভার নড়ে চলে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, এমনি ছুটির দিন কাজ ছিল না তাই এখানে দাঁড়িয়েছিলাম। তুমি এত দ্রুত এলে যাই? অর্থের বলতে ইচ্ছে হলো, আপনার সাথে দেখা হবে ভেবে বাড়িতে আমার মন টেকেনি। আপনার দেখা পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল, তাই এই ব্যস্ততা। কিন্তু মুখে উচ্চারণ করো, ওই আমারও কোনো কাজ নেই, তাই আপনাকে যেন অপেক্ষা করতে না হয়, তাই দ্রুত চলে এসেছি। জবাব পেয়ে নির্ভার আড়ালে কিঞ্চিত হাসল। নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে অর্থের সামনে ধরে বলল, এটা নাও আর খুলে দেখো। অর্থে তাকে একটু আশ্চর্য হলো, লোকটা তার মানিব্যাগ কেন দিল, আর খুলে বা দেখতে বলছে কেন? সে প্রশ্ন করলো না। নির্ভারের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখলো সেখানে 1000 টাকার একটা নোট, 500 টাকার দুটো নোট, 50 টাকার একটা আর 20 টাকার একটা নোট, আর কিছুক্ষণ ক্ষুদ্র কাগজের টুকরো আছে। কিন্তু এইসব তাকে কেন দেখাচ্ছে বুঝলো না অর্থী। ব্যাগটা বন্ধ করে নির্ভারের সামনে ধরে বলল, এটা আমাকে কেন দেখালেন? নির্ভার ব্যাগটা ধরলো না। অর্থের সামনে এক টুকরো হাসি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে উচ্চারণ করলো, আমার কাছে এতটুকুই আছে। মাসের এখনো অনেকদিন বাকি। বন্ধুদের থেকে ধার নিয়ে কোনো মেয়ের সাথে ডেটে আসার মতো ছেলে আমি নই। আর ঘুরতে গিয়ে তুমি কোনো দামি কোনো উপহার চেয়ে বসতে, অথচ আমি তখন দিতে পারলাম না, তোমার চোখে চোখ রাখতে লজ্জিত হলাম। এমন পরিস্থিতিতে পড়তে চাই না, তাই ওটা তোমার কাছে রাখো। যেখানে যাওয়ার যাও বা খাও, এতটুকুর মাঝেই সীমাবদ্ধ। আর এটাই আমার যোগ্যতা, এতেই চালিয়ে নিতে হবে তোমার।
নির্ভাকে এগিয়ে যেতে দেখে অর্থেও পিছে পিছে এগিয়ে গেল। কথাগুলো শুনে তার ঠিক কেমন অনুভূত হলো বুঝলো না, তবে সে কখনো এমন শুনেছে বা দেখেছে বলে মনে পড়ে না যে কোনো ছেলে তার পার্স ব্যাগ ধরিয়ে দিয়ে এমন বলেছে বলে। সবাই তো শুধু শো অফ করতে ব্যস্ত, টাকা না থাকলেও গার্লফ্রেন্ডের দামি দামি উপহার দিতে ব্যস্ত। নির্ভার যেমন তার যোগ্যতা বুঝতে চাইছে, কিন্তু এটা ভেবে একটু খারাপ লাগলো নির্ভার মিথ্যা কথা না বলে এমন কাজ করাতে ভালো লাগলো। মানিব্যাগটা আর ফেরত দিল না, নিজের কাছেই রাখলো। গেটের কাছাকাছি এসে নিজে একটা রিক্সা দেখে থামালো। জানে না তাদের গন্তব্য কোথায়, হয়তো রিক্সায় চড়ে গন্তব্য ঠিক করবে। নিজে প্রথমে উঠতে গেলেও শাড়ি পরার অভ্যাস না থাকায় বারবার ব্যর্থ হচ্ছিল। এটা থেকে নির্ভার আগে উঠে তার একটা হাত বাড়িয়ে দিল অর্থের পানে। এই কাজে অর্থের মনে ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে গেল। নির্ভারের হাতের উপর নিজের একটা হাত রেখে রিক্সায় উঠে দুজন পাশাপাশি বসলো। রিক্সায় জায়গা কম থাওয়ায় দুজনের শরীর পরস্পরের সাথে আলতো মিশে রইল। দুজনে বুঝতে পেরে কোনো শব্দ ব্যয় করলো না। রিক্সা চলার অভ্যাস না থাকা অকস্মাৎ রিক্সা চলতে শুরু করতে অর্থী ভয়ে দূরে উঠে নির্ভারের একটা হাত আঁকড়ে ধরো। পরক্ষণে একটু ধাতস্থ হয়ে বুঝলো সে নির্ভারের হাত আঁকড়ে আছে। বুঝতে পেরেও তা ছাড়ার ইচ্ছে হলো না। প্রথমত ভালো লাগছে, আর দ্বিতীয়ত তখনও তার কিঞ্চিত ভয় লাগছিল। নির্ভারও এত কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু অর্থের আড়ালে অধরকুণে কিঞ্চিত হাসি দেখা ফুটিয়ে তুলল। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে 4 বন্ধু, সাথে নিশাত আর রিমি। টেবিলে সব এনে সাজিয়ে রেখেছে বিধায় সবাই একসাথে খেতে বসেছে, আর যে যার মতো নিয়ে খাচ্ছে। একটু পরে সবাই চলে যাবে। ছোট আহাদ এখন তার মায়ের করে বসা, কিন্তু নিশাত পাশে বসাতে নিজের পাত থেকে একটু একটু খাবার তুলে মুখে দিচ্ছে, যা ছোট আহাদ কুটুস কুটুস করে খেতে ব্যস্ত। আবিদ, রায়ান আর প্রান্ত পাশাপাশি এক সারিতে বসেছে। রায়ান মাঝে বসা, রায়ান বউয়ের কাণ্ড দেখছে আর আবার মুখে খাবার পড়ছে। আবিদ খেতে খেতে নিশাত আর রায়ান উভয়ের পানে আর চোখে তাকিয়ে দেখলো। মুখটাকে রায়ানের কাছাকাছি এগিয়ে এনে ছোট ছোট করে জিজ্ঞেস করো, দোস্ত রাতে কিছু ঘটাতে পেরেছিস তো, নাকি আমাদের খাটনি পাকার গাড়ো? কথাটা শুনতে রায়ান আবিদের পানে কঠোর চাহনি নিক্ষেপ করলো। পুনরায় আবার খাওয়াতে মন দিল। আবিদ একটু চুপ থেকে পুনরায় কিছু ভেবে অবাক হয়ে আওড়ালো, এই তুই প্রথম দিনের মতো ঘুমিয়ে পড়িসনি তো আবার? তার মানে তোর দ্বারা কিছুই হয়নি তো, তাই না? ছোট করে বলায় রায়ান বাদে বাকি কথাগুলো কেউ শুনো না। এবারের বাক্য শুনে আর কঠোর চাহনি দিল না রায়ান, শুধু নিজের মনের মতো বিড়বিড় করে উঠলো, তুই কিছু হতে দিলি কোথায় বেয়াত? এত ছোট করে উচ্চারণ করলো যে আবিদও শুনতে পেল না। সবাই মিলে টুকটাক কথা বলে নিজেদের ব্রেকফাস্ট শেষ করলো। খাওয়া শেষ করে কিছু মুহূর্ত জিরিয়ে নিয়ে সবাই যার যার বাড়ির দিকে রওনা দিল। নিশাত আহাদকে আদর করে দিয়ে রিমি এবং বাকি সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। পরক্ষণে রায়ানও সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় জ্যাম না থাকে আধা ঘন্টার মধ্যে নিজেদের বাড়ির সামনে এসে হাজির হলো। সকালের ঘটনার পর থেকে নিশাত লজ্জায় রায়ানের সাথে কোনো বাক্য ব্যয়ই করেনি। হয়তো রায়ান এটা বুঝতে পেরেছিল, তাই নিজেও কোনো কথা বলেনি। আর তখন গেটের সামনে গাড়ি থামিয়ে রায়ান তার কালকের পরিধানকৃত ব্লেজারটা নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, আমি একটু হাসপাতালে যাব, তুমি বাড়ি যাও। আজকের গল্পটি এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুলপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।